গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস ছায়াবিথি। আজ থাকছে এর শেষ পর্ব। নায়লা হাত ধরে জামানকে নামালো। জামানের বিস্ময় সীমা রইল না। নায়লার ব্যাপারটি, সে এরকম করছে কেন? নায়লা বলল, আমার কথাবার্তা শুনে তোমার আক্কেল গুরুম হয়েছে তাই না? রাগ করো না, হাত জোর করে ক্ষমা চাচ্ছি। এই দেখো, তোমাকে ভুলানোর জন্য রাত দুপুরে সেজেছি। আমাকে ভুলানোর কোনো দরকার নেই। দরকার আছে। স্ত্রীর উচিত স্বামীকে ভুলানোর চেষ্টা করা, আবার স্বামীর উচিত স্ত্রীকে ভুলানো। তুমি আমাকে ভুলানোর জন্য কখনোই কিছু করো না, আমি কিন্তু করি। জামান কফির কাপে চুমুক দিতে দিতে বলল, তোমাকে ভুলানোর জন্য আমি কখনো কিছু করি না, কারণ আমি জানি তোমাকে ভুলানোর কোনো দরকার নেই। এটা কিন্তু ভুল, খুব ভুল। না, ভুল না। তাছাড়া নাইলা, ভুলানোর কায়দা কানুনও আমি জানি না। মেয়েদের, বিশেষ করে স্ত্রীদের ভুলানো অসম্ভব সহজ। স্ত্রীরা যেসব জিনিস পছন্দ করে মাঝে মধ্যে সেই সব করবে। যেমন হালকা গলায় বলল, তুমি বেড়াতে পছন্দ করো, টাকা পয়সা খরচ করতে পছন্দ করো, আমি সেই সব পছন্দ মেটাবো কি করে বলো? থাক, তোমাকে মেটাতে হবে না। মাঝে মাঝে আমাকে তুমি গয়নার দোকানের সামনে দিয়ে ঘুরিয়ে আনবে। নাকি সেটাও পারবে না? পারবো। শুধু শুধু চা খাচ্ছ যে, তোমার সিগারেট নেই? না। আমার কাছে চাচ্ছ না কেন? আছে তোমার কাছে? অবশ্যই আছে। আজ নিউ মার্কেটে গিয়ে প্রথম যে জিনিসটা কিনেছি সেটা হচ্ছে এক প্যাকেট সিগারেট। রাস্তায় দাঁড়িয়ে যে সিগারেট বিক্রি করে ওদের বললাম, সবচেয়ে দামি সিগারেট এক প্যাকেট দিন তো। সেই দাই সিগারেট দিল। খেয়ে দেখো তো কেমন। দাম কত? দাম শুনলে তো তুমি আর খেতে পারবে না, কাশতে থাকবে। 120 টাকা দাম। সর্বনাশ! তোমার সাহসের তো নাইলা সীমা পরিসীমা নেই। 120 টাকা দিয়ে এক প্যাকেট সিগারেট কিনলে? একটা শলার ডাল 6 টাকা। এত হিসাব দাম করতে হবে না, খাও তো। আর শোনো, আমিও কিন্তু একটা টান দিব, তুমি হাসতে পারবে না। দামি সিগারেট একটা টান দিয়ে দেখি কেমন লাগে। সত্যি টান দেবে? হুম। নাইলা সিগারেটে টান দিয়ে খক খক করে কাশতে লাগলো। তার চোখে পানি এসে গেছে। সে চোখ মুছতে মুছতে বলল, সর্বনাশ! জামান হাসছে। নাইলা বলল, শখ করে কেউ এই জিনিস খায়? জামান বলল, ঠান্ডা লাগছে, চলো ভেতরে যাই। নাইলা বলল, আর একটু বসো, 5 মিনিট। দুজন চুপচাপ বসে আছে। জামান তাকিয়ে আছে নাইলার দিকে। নক্ষত্রের আলোয় কি সুন্দর লাগছে মেয়েটাকে। জামান বলল, তোমার মনে কি অনেক কষ্ট নাইলা? নাইলার সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ। কেন বলো তো? কি হবে বলে? এক একজন মানুষের এক এক রকম কষ্ট। তোমার কষ্টটা কি সেটা শুনি। নাইলা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ছোটবেলা থেকে আমার খুব গানের শখ ছিল। আমি অন্যের কাছে শুনে শুনে গান তুলতাম। সবাই বলতো, এত ভালো গলা, এত ভালো গলা। ক্লাস 5-এ যখন পড়ি, তখন আমাদের স্কুলের 100 বছর পূর্তি উপলক্ষে খুব বড় একটা ফাংশন হয়েছিল। শিক্ষামন্ত্রী এসেছিলেন। সেখানে আমি একটা গান গেয়েছিলাম। উনি আমাকে কোলে নিয়ে বলেছিলেন, এই মেয়ে গান গিয়ে একদিন ভুবন বিখ্যাত হবে। আজ তো তুমি দেখছই ভুবন বিখ্যাতের নমুনা। চলো ঘুমোতে যাই, আসলেই ঠান্ডা লাগছে। তোমার বাবা গান শেখার কোনো ব্যবস্থা করে দেননি? কোত্থেকে দেবেন? ভাত খাবার পয়সা নেই। আমাদের স্কুলের গানের আপা আমাকে একটা হারমোনিয়াম কিনে দিয়েছিলেন। বাবা সেই হারমোনিয়াম রাখেননি, ফেরত পাঠিয়েছিলেন। কেন? জানি না কেন। আমি শুধু কেঁদেছি, বাবাকে কিছু জিজ্ঞেস করিনি। মানুষের সব দুঃখ একসময় কমে যায়। আমার গান শিখতে না পারার দুঃখ কোনো দিন কমবে না। যখন কোনো সুন্দর গান শুনি, তখনই মনে হয় আমি তো এর চেয়ে সুন্দর গাইতে পারতাম। চলো ঘুমোতে যাই। ও আচ্ছা,
তোমাকে কিন্তু আরেকটা কথা বলা হয়নি, আমি তোমার বন্ধুকে একটা পাঞ্জাবি কিনে দিয়েছি। উনি এত উপহার দিয়েছিল, আমার লজ্জা লাগছিল। পাঞ্জাবি দিয়েছো, ভালো করেছো। নাইলা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। দুটা সুটকেস, একটা বড় ঝুড়ি ভর্তি বাবুর জিনিসপত্র নিয়ে নাইলা তার মার বাসায় উপস্থিত হলো। ফিরুর মার সঙ্গে এসেছে, বাবু তার কোলে বসে আছে। জামান আসেনি, সে 10টার ট্রেনে দেশের বাড়িতে চলে যাবে। মর্তুজা সাহেব মেয়েকে দেখে অবাক হয়ে বললেন, ব্যাপার কি রে? নাইলা বলল, কোনো ব্যাপার না, তোমাদের দেখতে এলাম। তোমরা কেমন আছো বাবা? আমি ভালোই আছি, শুধু তোর মার অবস্থা কাহিল, দাঁত ব্যথা। দাঁত ব্যথা তো অনেক আগেই শুনেছি, এখনো সারেনি? একটা সেরেছে, আরেকটা শুরু হয়েছে। সারা জীবন আমাকে অনেক কষ্ট দিয়েছে, এখন শোধবোধ হচ্ছে। আল্লাহ কাউকে ছাড়েন না, শোধবোধ করে দেন। কি যে তুমি বলো বাবা! সত্যি কথা বলি, তোর ব্যাপারটা কি? কাঁথা বালিশ নিয়ে উঠে এসেছিস, জামানের সঙ্গে ঝগড়া? না, ঝগড়া টগড়া না, আমি তোমাদের সঙ্গে কিছুদিন থাকতে এসেছি, নিজের মতো করে থাকবো। জামান একা থাকবে? 2-1 দিন থাকবে একা। খাবে কি? বিয়ের আগে তো একা থাকতো, তখন ভাত খেত না। একটা ব্যবস্থা করে নেবে। তোদের ঝগড়া কি নিয়ে? বললাম তো ঝগড়া না। মর্তুজা সাহেব গম্ভীর হয়ে বললেন, যা, তুই তোর মার সঙ্গে কথা বল। ফিরুর মা, তুমি থাকো, তোমার সঙ্গে কথা আছে। এটাকে কোলে নিয়ে ঘুরছো কেন? নামিয়ে দাও। কোলে নিলেই বাচ্চা কাচ্চা নষ্ট হয়। এখন বলো, ওদের ঝগড়া কি নিয়ে? ঝগড়া হয় নাই। ঝগড়া হয়নি? যে না, ভাইজান ঝগড়ার মানুষ না। বিনা ঝগড়ায় জামানকে ফেলে নায়লা চলে এসেছে, এটা তো অবিশ্বাস্য ব্যাপার। যাই হোক, তুমি চা বানাতে পারো? পারি। যাও, আমার জন্য চা বানাও, চিনি কম, দুধ কম। মর্তুজা সাহেব চিন্তিত মুখে তার ইজি চেয়ারে বসলেন। জাহানারার দাঁত ব্যথা কাল রাত পর্যন্ত প্রচণ্ড ছিল, সারা রাত ঘুমোতে পারেননি। এখন একটু কম, লবণ পানি দিয়ে অনেকক্ষণ গার্গল করায় ব্যথা সহনীয় পর্যায়ে এসেছে, তবে গাল ফুলে বিশ্রী হয়ে আছে। নাইলা বলল, ডাক্তারের কাছে যাওনি মা? কে নিয়ে যাবে ডাক্তারের কাছে? তোর বাবা নেবে না। নুরুর তো কোনো খোঁজ নেই। ফেরে রাত 12টা-1টায়, আমি কি একা ডাক্তারের কাছে যাব? দরকার হলে যাবে। জাহানারা আহত গলায় বললেন, আমি ব্যথায় কষ্ট পাচ্ছি, তোর বাবা খুশি। আমি সারা জীবন তার সঙ্গে যে খারাপ ব্যবহার করেছি, এটা নাকি তার শাস্তি। আমি কবে খারাপ ব্যবহার করলাম, এটাই তো জানি না। নায়লা বিরক্ত গলায় বলল, বুড়ো হলে মানুষের মতিভ্রম হয়, বাবার হয়েছে। তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব মা, তুমি চিন্তা করো না। জামান কখন আসবে? ও আসবে না, আমি একা একা কয়দিন থাকব। কেন? মাঝে মাঝে পুরনো দিনের মতো থাকতে ইচ্ছে করে না? আমার ইচ্ছে ছিল বাবুকেও তার বাবার ঘাড়ে ফেলে একা এসে তোমাদের সঙ্গে থাকব। জাহানারা কিছুক্ষণ চুপচাপ থেকে শঙ্কিত গলায় বললেন, তোদের কি কোনো সমস্যা হয়েছে? সত্যি কথা বল, আমার দিকে তাকিয়ে বল। কোনো সমস্যা হয়নি। তুই সত্যি কথা বলছিস না? আমি সত্যি কথাই বলছি, আমাদের কোনো সমস্যা নেই। শুধু শুধু কি? ওকে আমার এখন আর সহ্য হচ্ছে না। এর মানে কি? জানি না ওর মানে কি। দীর্ঘদিন একসঙ্গে থাকলে এটা বোধহয় একঘেয়ে লাগে। তুই পাগলের মতো কথা বলছিস কেন? একঘেয়ে লাগার কি আছে? আমি আর তোর বাবা যে এতদিন একসঙ্গে আছি, আমাদের কি একঘেয়ে লাগছে? অবশ্যই লাগছে। লাগছে বলেই তোমার দাঁত ব্যথা হলে বাবা এত খুশি হয়। তোর বাবার মাথাটা একটু খারাপ, এই জন্যই সে এরকম বলে। এটা তার মনের কথা না। বাবার যেমন মাথা খারাপ, আমারও তেমন মাথা খারাপ। আমি তো বাবারই মেয়ে, এইসব নিয়ে চিন্তা করবে না তো মা? আমি চিন্তা করব না তো কে চিন্তা করবে? তুমি তোমাকে নিয়ে চিন্তা করবে, আমি নিয়ে চিন্তা করব। মা, আমি কোন ঘরে থাকবো?
জাহানারা চিন্তিত গলায় বললেন, তুই কি অনেক দিনের জন্য এসেছিস? জানি না, আমার জিনিসপত্র কোন ঘরে তুলবো সেটা বলো। আমি আমার আগের ঘরটা থাকবো মা। ওইখানে তো নুরু থাকে। এখন থাকবে না? ও খুব হইচই করবে। ও হইচই করলে আমিও হইচই করব। মেয়ে হয়েছি বলে আমি হইচই কম জানি তোমাকে কে বলল? জাহানারার দাঁত ব্যথা পুরোপুরি সেরেই গিয়েছিল। মেয়ের কাণ্ড কারখানার জন্য হয়তো সেই ব্যথা আবারও শুরু হলো। অসহ্য ব্যথা। তিনি চোখে অন্ধকার দেখতে লাগলেন। নায়লা। কি মা? জামান তো অসম্ভব ভালো একটা ছেলে, ওর সঙ্গে কি নিয়ে তুই লাগলি? এক কথা কতবার বলবো? খুব চিন্তা লাগছে রে মা। চিন্তার কিছু নেই, জামানের সঙ্গে আমার কোনো ঝামেলা হয়নি। ও দেশের বাড়িতে গেছে, কদিক থাকবে, তারপর চলে আসবে। সত্যি? হ্যাঁ সত্যি। জাহানারা দাঁতের ব্যথা আবারও কিছুটা কমল। নুরু বাসায় ফিরে তার নির্বাসিত অবস্থায় রাগ করল না, বরং বোনকে দেখে আনন্দিত হলো বলেই মনে হলো। নায়লা বলল, আমার শাড়ি কোথায়? টাকা নিয়ে যে গেলি, শাড়ি কোথায়? আর বল কেন আপা, হারামজাদা তো আমার টাকা মেরে দিয়েছে। আমি জান দিয়ে তার শাড়ি বেচলাম, তোর শাড়িটার জন্য টাকা দিলাম, বলল দুপুরে এসে নিয়ে যেতে। তখনই সন্দেহ করা উচিত ছিল যে সামথিং ইজ রং। কিছু বুঝতে পারিনি। যখন বুঝতে পেরেছি তখন ইট ইজ টু লেট। আমার 1,000 টাকা গেল। পাগল হয়েছে? তোমার টাকা বাবা, মানে টাকা না দিয়ে বাটা যাবে কোথায়? আমি শুয়োরের বাচ্চা কানে ধরে সারা শহর চক্কর দেওয়াবো না? আমার টাকা হজম করবে এমন মানুষ এখনো পয়দা হয়নি। নায়লা গম্ভীর গলায় বলল, আমার মনে হয় তুই মিথ্যা কথা বলছিস। সবার সঙ্গে ফটকাবাজি করে করে তোর এমন অভ্যাস হয়েছে। বাবা মা ভাই বোন সবার সঙ্গে ফটকাবাজি শুরু করেছিস। আমার সম্পর্কে তোর এই ধারণা অত্যন্ত নির্মম। কঠিন কঠিন বাংলা আমাকে বলার দরকার নেই। তোর দুলা ভাই নিতান্তই গরিব মানুষ, তার খুব কষ্টের টাকা। বললাম তো তোর টাকা তুই পেয়ে যাবি, খুব বেশি হলে 1 সপ্তাহ। শুধু যে টাকা পাবি তাই না, শাড়িও পাবি। শাড়িটা ফাও। নায়লা কঠিন চোখে তাকিয়ে আছে। সেই দৃষ্টি অগ্রাহ্য করে নুরু শীষ দিতে দিতে বারান্দায় চলে এলো। বারান্দায় বাবু খেলছে। বাবাকে ছেড়ে বাড়িতে এসে শুরুতে তার মনটা খারাপ ছিল, এখন মন খারাপ ভাব নেই। ছোট মামার সঙ্গে তার বেশ ভাব হয়েছে। ছোট মামা একটা ইঁদুর মেরে ইঁদুরের লেজে সুতা বেঁধে তার হাতে দিয়ে দিয়েছে। বাবু সেই সুতা বাঁধা ইঁদুর নিয়ে মহানন্দে ঘুরছে। বাবু ছোট মামাকে দেখে আনন্দিত গলায় বলল, মামা, ইন্দুল। নুরু উদাস গলায় বলল, হ্যাঁ বাবা, ইন্দুল। ইন্দুল দিয়ে আপাতত খেল, দেখি যদি পারা যায় একটা বিড়াল মেরে গলায় দড়ি বেঁধে হাতে দিয়ে দেব, এতে আরো মজা পাবে। বাবু হাসল। মামার কথাতেই সে মজা পাচ্ছে। নায়লার অস্থির ভাবটা কেটে গেছে। মার বাড়িতে থাকতে তার ভালোই লাগছে। একজন বিবাহিত মেয়ে কোনোদিনই কুমড়া জীবনে ফিরতে পারে না, কিন্তু কাছাকাছি হয়তো যাওয়া যায়। চেষ্টা করলেই যাওয়া যায়। নায়লা সেই চেষ্টা প্রাণপণ করছে। দিনের বেলা সে সেজে গুজে ঘুরতে বের হয়। এই সময় তার খুব ব্যস্ত ভঙ্গি থাকে, যেন জরুরি কোনো কাজে যাচ্ছে। নিঃশ্বাস ফেলার সময় নেই। একদিন সাভার স্মৃতিসৌধ থেকে একা একা ঘুরে এলো। একগাদা মাটির খেলনা নিয়ে এলো। চীন মৈত্রী সেতুও দেখা হলো। সুন্দর বানিয়েছে। জ্যোৎস্না রাতে এই সেতুর ওপর হাঁটাহাঁটি করতে নিশ্চয়ই ভালো লাগবে। ছেলে হয়ে জন্মালে এই কাজটা করা যেত। আচ্ছা, চুল ছোট করে কেটে শার্ট প্যান্ট পরে ছেলে সাজলে কেমন হয়? তাহলে নিশ্চিন্ত মনে ঘোরাঘুরি করা যায়। মেয়েরা এতদিন ধরে পুরুষের পাশাপাশি রাস্তায় হাঁটছে, তারপরেও পুরুষরা অভ্যস্ত হচ্ছে না কেন? এখনো কেন মেয়ে দেখা মাত্র আর চোখে তাকিয়ে থাকতে হবে? অরুণার অফিসে এক সকালে নায়লা গিয়ে উপস্থিত। প্ল্যান প্রোগ্রাম করে যে যাওয়া তা না। রিক্সা করে মতিঝিলের ভেতর দিয়ে যাচ্ছিল। হঠাৎ মনে হলো, আরে
এখানেই তো অরুণার অফিস। নাইলা রিক্সাওয়ালাকে বলল, ভাই থামুন তো, থামুন। অরুণা খুশি খুশি গলায় বলল, আরে তুই, ব্যাপার কি? তোকে দেখতে এলাম। তুই ব্যস্ত নাকি? অসম্ভব ব্যস্ত। দেখছিস না 3টা টেলিফোন সাজিয়ে বসে আছি। তুই কি কোনো কাজে এসেছিস, না এমনি এসেছিস? এমনি এসেছি। তাহলে এই চেয়ারে চুপ করে বসে থাক। 10 মিনিটের মধ্যে আমাদের লাঞ্চ ব্রেক হবে, তখন তোকে নিয়ে লাঞ্চ করব। 10 মিনিট চুপচাপ বসে থাকতে পারবি? পারবো মনে হয়। নাইলা চুপচাপ বসে রইল। অরুণা আসলেই ব্যস্ত। এই টেলিফোন বাজাচ্ছে, লোক আসছে, তাকে ডেস্কে ছেড়ে দোতলায় যেতে হচ্ছে, আবার নামতে হচ্ছে। 10 মিনিটের জায়গায় পুরোপুরি 40 মিনিট পার করে শাড়ির আঁচলে কপালের ঘাম মুছতে মুছতে অরুণা বলল, চল যাই। কোথায় যাব? কোনো একটা চাইনিজে ঢুকে দুপুরে খাওয়া খাই, তারপর ছুটিয়ে আড্ডা। আমাকে আর অফিসে যেতে হচ্ছে না, ছুটি নিয়েছি আড্ডা দেবার জন্য। অনেক সিরিয়াস ধরনের কথা আছে তোর সঙ্গে। আজ তোর সঙ্গে দেখা না হলে বিকেলে তোর বাসায় যেতাম। কেন মিথ্যা কথা বলছিস? অরুণা হাসল। তার কাঁধে ঝুলানো ব্যাগ খুলে অ্যাপয়েন্টমেন্ট বুক করে দেখালো যে আজকে তারিখে লেখা আছে নায়লার বাসা। বিশ্বাস হলো? হুম। অরুণা নিঃশ্বাস ফেলে বলল, আজকাল কেউ মুখের কথা বিশ্বাস করতে চায় না, সবাই চায় ডকুমেন্টস। কিছুদিন পর দেখবি মানুষ কথা বলা ভুলে গেছে, সবাই শুধু লেখা চালাচালি করছে, ফ্যাক্স পাঠাচ্ছে, নোট পাঠাচ্ছে। তারা বসেছে একটা মিনি চাইনিজে। মিনি চাইনিজ মানে সেখানে একজন দুজনে খাবার অর্ডার দেওয়া যায়। চাইনিজের সঙ্গে ফাস্ট ফুড আছে। কেউ 2টা সিঙ্গারা, 1 কাপ চা খেতে চাইলে সেই ব্যবস্থাও আছে। অরুণা বলল, নালা, তুই কি খাবি বল? তুই যা খাবি আমিও তাই খাবো। আমি খাবো 1 বাটি স্যুপ। দুপুরে আমি এর বেশি কিছু খাই না, যদি মোটা হয়ে যাই। এমনিতেই বিয়ে হচ্ছে না, মোটা হলে কি আর উপায় আছে? একবার বিয়েটা শুধু হোক, তারপর দেখবি দিনরাত খাবো, খেতে খেতে গ্যাস বেলুনের মতো ফুলবো। তখন অসুবিধা হবে না? না, বিয়ের আগে ছেলেরা চায় দুবলা পাতলা মেয়ে, বিয়ের পর চায় স্বাস্থ্যবতী স্ত্রী। বল, তুই কি খাবি? আমি স্যুপ খাবো। না, স্যুপ টুপ না, আয়, আজ আমরা ফুল কোর্স লাঞ্চ করি। তোর সঙ্গে অনেক কথা আছে, ধীরে ধীরে খাবো আর কথা বলবো। কি কথা? বলছি দাঁড়া, আগে অর্ডার দিয়ে নিই। খাবারের অর্ডার দিয়ে অরুণা একটু ঝুঁকে এলো নায়লার দিকে, গলার স্বর খানিকটা নামিয়ে বলল, তোর স্বামীর বন্ধু, ওই যে আলম সাহেব, ওনার খবরটা কি বলতো? কি খবর? মানুষটা ভাবভঙ্গি কিছু বুঝতে পারছি না। ওদিন তোর বাসায় দেখা হলো, তার হাব ভাব দেখে মনে হলো আমাকে খুব পছন্দ হয়েছে। যাবার সময় আমার টেলিফোন নাম্বার নিলেন, বাসার মেইলিং অ্যাড্রেস লিখে রাখলেন, তারপর আর খোঁজ নেই। শেষে লজ্জার মাথা খেয়ে আমি টেলিফোন করলাম, টেলিফোন করে ধাক্কা খেলাম। কেন? উনি আমাকে চিনতে পারছেন না, বললেন, কোন অরুণা? শেষে বললাম, নালার বান্ধবী। তখন চিনতে পারলেন? হ্যাঁ, তখন চিনলেন। অনেকক্ষণ গল্পও করলেন। কি নিয়ে গল্প? কি নিয়ে গল্প সেটা বলার জন্যই তোকে এখানে নিয়ে এসেছি। সব গল্প তোকে নিয়ে। নায়লার হাত পা শিরশির করতে লাগলো। অরুণা ছোট্ট করে হাসলো, হাসি মুখে বলল, নায়লা শোন, আমি তো ঘরবন্দি কোনো মেয়ে না, পুরুষের সমান তালে বাস করে এমন একটি মেয়ে। রিসেপশনিস্টে কাজ করি, প্রতিদিন কম করে হলেও 100 পুরুষের সঙ্গে মিশতে হয়। বেদে যখন সাপের হাঁচি চেনে, আমিও তেমন পুরুষের হাঁচি চিনি। ওই লোকের সঙ্গে তোর সম্পর্ক কোন পর্যায়ে? তার মানে? তার মানে হচ্ছে তোরা এই সম্পর্ক কোন পর্যায়ে নিয়ে গিয়েছিস? কথাবার্তা, হাত ধরাধরি এই স্তরে রেখেছিস, না শরীরের স্তরে নেমে গেছিস? নায়লা চোখ মুখ লাল করে বলল, তুই অত্যন্ত আপত্তিজনক কথা বলছিস। আমি কোনোই আপত্তিজনক কথা বলছি না, সরাসরি কথা বলছি। পর্দার আড়ালে কথা চালাচালি আমার পছন্দ না।
তুই যাসনি ভদ্রলোকের হোটেলে? হ্যাঁ, গিয়েছি। একজন সুপুরুষ মানুষ দামি একটা হোটেলে একা একা ঘর ভাড়া করে আছে। সুন্দরী এক তরুণী অসময়ে সেই ঘরে উপস্থিত হলো। মানুষটা হোটেলের দরজা টেনে বন্ধ করে দিল। তখন কি হয় বলতো? আমি জানি না কি হয়। আমি খুব ভালো করে জানি কি হয়। দরজা বন্ধ করা মাত্রই দুটি মানুষ সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তারা হয়ে যায় পৃথিবীর একমাত্র মানব মানবী। আর কেউ নেই, আর কারোর অস্তিত্ব নেই। শরীর তখন মনের কথা মানে না। শরীর তখন তার নিজের ভাষায় কথা বলতে চায়। নায়লা কঠিন গলায় বলল, তুই নিজেকে নিয়ে সবাইকে বিচার করবি? হ্যাঁ, করব। কারণ আমি আলাদা কেউ না, আমি অন্য সবারই অংশ। নায়লা কিছু খাচ্ছে না, হাত গুটিয়ে বসে আছে। অরুণা কাঁটা চামচে নির্বিকার ভঙ্গিতে খেয়ে যাচ্ছে। আরেকজন যে বসে আছে চুপচাপ, সেদিকে তার দৃষ্টি নেই। নায়লা, বল, তুই কি সাহসী মেয়ে? সাহসী মেয়ে হলে আমাকে কি করতে হবে? সাহসী মেয়ে হলে বাস্তবকে স্বীকার করতে হবে। নিজে চোখ বন্ধ করে থাকবি এবং ভাববি সমস্ত পৃথিবী চোখ বন্ধ করে আছে, তা তো হয় না। ওই লোক তোর সম্পর্কে কি ভাবছে না ভাবছে সেটা বাদ দে। তুই নিজে কি ভাবছিস? আমি কি ভাবছি সেটা জানার তোর কি দরকার? দরকার আছে। তোদের এই ব্যক্তিগত ঝামেলায় তুই আমাকে এনে ফেলেছিস। আমার এখানে জড়িয়ে পড়ার কথা ছিল না, আমি জড়িয়ে গেছি। মানুষটাকে আমার পছন্দ হয়েছে। বিদেশে যারা থাকে তারা চালবাজ ধরনের হয়, দেশে এসে বড় বড় চাল দিতে চেষ্টা করে। এই লোক তেমন না। কি করে বুঝলি? আমি খুব প্র্যাকটিক্যাল মেয়ে নালা। আমি ভাববাজ চলি না, অনুমানের ওপরও চলি না। আমি খোঁজ খবর করি। নিউ জার্সিতে আমার যে চাচা আছেন, আমি তাকে টেলিফোন করে বলেছিলাম ভদ্রলোক সম্পর্কে খোঁজ নিতে, খুব ভালো করে খোঁজ নিতে। উনি খোঁজ নিয়েছেন, জানিয়েছেন। কি জানা গেল? জানা গেল যে ভদ্রলোক শুরুতে আমেরিকাতে এসে পেট্রোল পাম্পে পেট্রোল ঢালা কাজ করতেন। তারপর ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করেন। তাকে শুরু করতে হয় একেবারে আন্ডার গ্র্যাজুয়েট থেকে। তিনি অসাধারণ ভালো রেজাল্ট করেন। পাশ করার পর চাকরি নেন ইউনিয়ন কার্বাইডে। ইউনিভার্সিটিতে কাজের উপর তার 3টি প্যাটেন্ট ছিল। সেই 3টি পেটেন্ট বিক্রি করে $1 মিলিয়ন কাছাকাছি পেয়ে যান। বুঝতে পারছিস কিছু? বোঝার চেষ্টা করছি। অগামগা বগা জাতীয় কেউ হলে তার প্রেমে পড়া দর্শনীয় হতো। এই লোকের প্রেমে পড়ে তুই কোনো অন্যায় করিসনি। নায়লা উঠে দাঁড়ালো। এ জাতীয় কথা শোনার তার আর ধৈর্য নেই। অরুণা সহজ গলায় বলল, চলে যাচ্ছিস? হ্যাঁ। এতক্ষণ যা বলেছি সব নকল কথা, আসল কথা বলিনি। কোনো কথাই শুনতে যাচ্ছি না। ভালো, শুনতে না চাইলে শুনবি না। তবে আমার কিছু কথা আছে, তা তোর নিজের স্বার্থেই শোনা উচিত। তোকে আমার স্বার্থ দেখতে হবে না। আলম সাহেব হোটেলে থাকেন না, হোটেল ছেড়ে দিয়ে অ্যাপার্টমেন্টে উঠে গেছেন। সেই ঠিকানা আমি ছাড়া কেউ জানে না। তুই আমার সাহায্য ছাড়া তার সঙ্গে যোগাযোগ করতে পারবি না। তার সঙ্গে যোগাযোগের আমার দরকার কি? দরকার না থাকলে খুবই ভালো। তোর জন্যও ভালো, আমার জন্যও ভালো। আমি তখন নিশ্চিন্ত মনে বিয়ে করে হানিমুন করবার জন্য সুইজারল্যান্ড যেতে পারি। নায়লা কাঁদো কাঁদো গলায় বলল, তুই আমার সঙ্গে এরকম করছিস কেন? অরুণা বলল, নায়লা বস, সহজ হয়ে বস। তোর মনের ভিতর কি আছে বল। একজন কাউকে তো মনের কথা বলতে হবে। বলতে না পারলে তুই তো মরে যাবি। তুই কি আজকাল আয়নায় নিজেকে দেখেছিস? তোকে দেখাচ্ছে পেত্নির মতো। করাত ধরে তোর ঘুম হচ্ছে না ঠিক মতো বলতো। নায়লা বসল। তার কান্না পাচ্ছে, অদ্ভুত ধরনের কান্না। সমস্ত শরীর ভেঙে আসছে। গলায় কান্না জমাট বেঁধে আটকে আছে, কিন্তু চোখ শুকনো। নায়লা, হুম? হাত না দেখে আমি বলে দিই তোর কি হবে। ভয়ঙ্কর কিছু তোর জীবনে ঘটতে যাচ্ছে। তোর ছিল সুখী সংসার, হঠাৎ একদিন তুই টের পেলি এটা আসলে সুখী সংসার না, মেকি সংসার। স্বামীকে সহ্য হচ্ছে না, আবার ফেলতেও পারছিস না। ভালোবাসার কথাও কাউকে বলতে পারছিস না, আবার গোপনও রাখতে পারছিস না।
বারবার মানুষটার কাছে ছুটে যাচ্ছিস, আবার ঘরে ফিরে চিৎকার করে নিজেকে জিজ্ঞেস করছিস, আমি কি করছি, আমি কি করছি? তোর স্নায়ু চূড়ান্ত রকমের উত্তেজিত। তোর ঘুম হচ্ছে না। তুই অস্বাভাবিক আচরণ করছিস, কিন্তু আচরণগুলি যে অস্বাভাবিক তাও ধরতে পারছিস না। এক সময় অস্বাভাবিকতা চূড়ান্ত পর্যায়ে যাবে। তুই সেই লোকের কাছে যাবি এবং বিশ্রী কিছু কাণ্ড করবি। বাসায় এসে তোর স্বামীর কাছে, তোর ছেলের কাছে যখন দাঁড়াবি, তখন মনে হবে, আমি কি করেছি, আমি কি করেছি? বুঝলি নায়লা, এই পর্যায়ে মানুষ পাগল হয়। এই পর্যায়ে মানুষ ছাদ থেকে লাফিয়ে পড়ে, ছুটে গিয়ে চলন্ত ট্রাকের সামনে দাঁড়ায়। তোর কি এই অবস্থা যাচ্ছে না? নায়লা কিছু বলল না। শাড়ির আঁচলে চোখ চেপে ধরল। অরুণা বেয়ারাকে ডেকে 2 কাপ চা দিতে বলল। নায়লার দিকে তাকিয়ে বলল, তুই যেভাবে কাঁদছিস লোকজন সব দেখছে। দেখুক। আয়না হাসল। মনে হচ্ছে সে খুব মজা পাচ্ছে। নায়লা, হুম? তুই তো কখনো বোকা ছিলি না। এরকম বোকার মতো কাজ কি করে করলি? আমি বোকার মতো কিছুই করিনি। যে ধাক্কা আসবে সেটা সামলাতে পারবি? কি ধাক্কা আসবে? তুই আলম সাহেবের কাছে গিয়ে বলতে পারবি, আপনাকে ছাড়া আমি বাঁচব না, আমার বাকি জীবন আমি আপনার সঙ্গে কাটাতে চাই। এই কথাটা বলার বা এই জাতীয় পরিকল্পনা নেওয়ার সাহস কি তোর আছে? নাকি তোর সব সাহস গোপনীয় লোকের সঙ্গে রাত্রি যাপনের মধ্যেই সীমাবদ্ধ? তুই যা ভাবছিস এরকম কিছু হয়নি। হয়নি, কিন্তু হবে। খুব শিগগিরই হবে। হয়তো আজই হবে। আমার কাছ থেকে ঠিকানা নিয়ে তুই ভদ্রলোকের কাছে ছুটে যাবি এবং প্লিজ চুপ। আচ্ছা যা, চুপ করলাম। চা খা, চা ঠান্ডা হচ্ছে। নায়লা ছোট্ট করে কাপে চুমুক দিল। চট করে নিজেকে সামলে নিয়ে বলল, আমার জায়গায় তুই থাকলে তুই কি করতি? আমি যা করতাম সেটা তুই করতে পারবি না। এক এক মানুষ এক এক রকম। তোর সিদ্ধান্ত তোকে নিতে হবে। নায়লা অস্পষ্ট স্বরে বলল, আমি খুব কষ্ট পাচ্ছি। অরুণা বলল, পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয়। কষ্ট যেমন চিরস্থায়ী নয়, আবার সুখও চিরস্থায়ী না। আলম সাহেবকে না পাবার কষ্ট যত তীব্রই হোক, সেটা চিরস্থায়ী না। আবার তোর স্বামীর সন্তানকে হারাবার কষ্ট যত তীব্রই হোক, চিরস্থায়ী না। তোর জন্য সব পথ খোলা। চল, উঠা যাক। নায়লা বলল, ওনার অ্যাপার্টমেন্টের অ্যাড্রেসটা কি? অরুণা বেশ কিছুক্ষণ নিঃশব্দে নায়লার দিকে তাকিয়ে থেকে বলল, উনি আগের ঠিকানাতেই আছেন। তোকে আটকাবার জন্য মিথ্যা বলেছিলাম। রাস্তায় এসে অরুণা বলল, তুই ঠিকমতো হাঁটতে পর্যন্ত পারছিস না। আয় তো, তোকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আমাকে পৌঁছে দিতে হবে না, আমি একাই যাব। বাসায় পৌঁছে নায়লার সঙ্গে প্রথম দেখা হলো বাবুর। এই শীতের মধ্যে তার গায়ে পাতলা একটা গেঞ্জি, তার বগলে একটা কুকুরছানা ঘেউ ঘেউ করছে। মানুষের ভালোবাসার অত্যাচারের কষ্টে তার জীবন বের হবার জোগাড়। বাবু বলল, মাম্মাট, কুকুর। নায়লা বিরক্ত গলায় বলল, কুকুর কে দিয়েছে? ছোট মামা। ফেলো কুকুর, ফেলো বলছি। না। না কি রে বাদর ছেলে, ফেলো। বাবু আকাশ ফাটিয়ে বলল, না না। ঘর থেকে নুরু বের হয়ে বিরক্ত মুখে বলল, কুকুর ফেলতে বলছিস কেন রে আপা? ইন্টারেস্টিং একটা প্রাণী, কত খুঁজে পেতে আনলাম। তুই যত নোংরামি শেখাচ্ছিস, আমি পশুপ্রেম শেখাচ্ছি। পশুপ্রেমের নোংরামি কোথায়? নালা বাবুর কোল থেকে কুকুর ছাড়া কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলল। আশ্চর্যের ব্যাপার, বাচ্চাটা খানিকক্ষণ ঘেউ ঘেউ করে আবার রওনা হয়েছে বাবুর দিকে। নুরু আনন্দের সঙ্গে বলল, মালিক চিনে গেছে, সে চিনে গেছে কে তার প্রভু। নায়লা কঠিন গলায় বলল, বাবু, কুকুর ধরবে না। বাবু ঠিক মার মতো গলায় বলল, আমি কুকুর ধরব। নুরু বলল, গুড বয়, এই ছেলের মামার নাম রাখবে। আপা, তুই এরকম আগুন দৃষ্টিতে তাকাবি না। তোর জন্য গুড নিউজ আছে। তুই বাবুকে তার মতো ছেড়ে দে, আমি তার বদলে তোকে গুড নিউজ দিচ্ছি। গুড নিউজ হচ্ছে তোর শাড়ি চলে এসেছে।
তোকে এখন শুধু 300 এক্সট্রা দিতে হবে। দরকার নেই আমার শাড়ির। অবশ্যই দরকার আছে। শাড়িটা একবার হাতে নিয়ে দেখ, ধবধবে সাদা, পরলে মনে হবে আকাশের সাদা মেঘ গায়ে জড়িয়ে রেখেছিস। সাদা শাড়ি? এই শাড়িকে সাদা বললে সাদা রঙকে অপমান করা হয়। এই রঙের নাম তুষার শুভ্র। শাড়ি দেখে নায়লার মন ভালো হয়ে গেল। আশ্চর্য, এত সুন্দর। নুরু বলল, তোর কি এখনো ধারণা আমি ফটকাবাজ? নায়লা কিছু বলল না। সে শাড়ি থেকে চোখ ফেরাতে পারছে না। নুরু বলল, আমি ফটকাবাজ না, আসল ফটকাবাজ হচ্ছে আমার দুলাভাই, ফটকাবাজ দি গ্রেট। চাকরি বাকরি চলে গেছে, কাউকে কিছু বলেনি, গ্রামের বাড়িতে গিয়ে বসে আছে। নায়লা বিরক্ত হয়ে বলল, তুই এসব কি বলছিস? 100 ভাগ খাঁটি কথা বলছি। দুলাভাই 2টা চিঠি পাঠিয়েছে, একটা মার কাছে, একটা তোমার কাছে। মার চিঠিতেই জানা গেল দুলাভাই বরখাস্ত হয়েছেন। তোমাকেও নিশ্চয়ই লিখেছেন। চিঠি পড়ে সব জানতে পারবে। তবে মা যেমন আয়োজন করে কান্নাকাটি শুরু করেছেন, তুমি দয়া করে তা করতে যেও না। শাড়ি কি পছন্দ হয়েছে আপা? হুম। 300 টাকা দিয়ে দিও। আছে তো, নাকি তুমি পথের ফকিরনি? নায়লা ভাইকে 300 টাকা দিল। মার কাছ থেকে জামানের চিঠি এনে পড়তে শুরু করলো। কি সাধারণ সাদামাটা ভঙ্গিতে চিঠি শুরু হয়েছে, কোনো প্রিয় সম্বোধন নেই, কিছু নেই। নায়লা, একটা দুঃসংবাদ শুরুতে দিচ্ছি, আমার চাকরি নেই, বেশ কিছুদিন ধরেই নেই। তোমাকে বলতে পারছিলাম না, বলতে লজ্জা পাচ্ছিলাম বলেই যে বলিনি তা কিন্তু না, তুমি কষ্ট পাবে সেজন্যই বলতে পারিনি। আমি কাউকে কষ্ট দিতে চাই না, কিন্তু কেন জানি আমার কারণে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়। আমার বাবা ছিলেন স্কুলের অঙ্ক শিক্ষক, তার মতো অঙ্ক জানা লোক গোটা ময়মনসিংহ জেলায় নেই, এমন একটা প্রবাদ প্রচলিত ছিল। মেট্রিক পরীক্ষার সময় তিনি কত যত্ন করে যে আমাকে অঙ্ক শেখালেন, সেই আমি অঙ্কে ফেল করলাম। অন্য সব সাবজেক্টে ভালো নাম্বার, শুধু অঙ্কে 21। প্রথমবার আমি মেট্রিক পাস করতে পারিনি শুধু অঙ্কের কারণে। রেজাল্ট হবার পর বাবা সারাদিন বারান্দায় মাথা নিচু করে বসে রইলেন। তার 2 মাসের মাথায় বাবার মৃত্যু হলো। আমি পরের বছর অঙ্কে লেটার নাম্বার নিয়ে পাশ করলাম। বাবা তা দেখে গেলেন না। আমার মা সাদাসিধা মানুষ ছিলেন, তিনি শুধু চেয়েছিলেন আমি একটা চাকরি করি, এটা দেখে যেতে। মা দেখে যেতে পারেননি। তিনি শুধু দেখেছেন আমি পাগলের মতো চাকরি খুঁজে বেড়াচ্ছি। মা তখন খুব অসুস্থ, মৃত্যু শয্যা পেতেছেন। রোজ দুপুরে একবার জিজ্ঞেস করেন, ও খোকন, পিয়ন কি এসেছে? আমি বলি, হ্যাঁ। চাকরি কোনো খবর আছে বাবা? না, কোনো খবর নেই। আমার ফুপু আমাকে বললেন, খোকন, তুই মিথ্যা করে বল চাকরি পেয়েছিস, দেখছিস না তোর মার অবস্থা। আমি ফুপুকে বললাম, একজন মানুষ মরে যাচ্ছে, তাকে ভুলাবার জন্য আমি মিথ্যা কথা বলবো না। ফুপু কঠিন গলায় বললেন, তোর কপালে দুঃখ আছে, তুই মানুষ না, তুই নিতান্তই গরু। ফুপু মাকে গিয়ে বললেন, খুব ভালো সংবাদ, খোকনের চাকরি হয়েছে, চিঠি এসেছে। মা আগ্রহের সঙ্গে বললেন, কই কই, চিঠি কই? ফুপু মার হাতে কি একটা কাগজ ধরিয়ে দিলেন। মা পড়তে জানতেন না, সেই তুচ্ছ কাগজ বুকে জড়িয়ে তিনি অনেকক্ষণ কাঁদলেন। তোর বাবা বেঁচে থাকলে আজ কত খুশি হতো। কই খোকন, আমাকে সালাম কর, এত ভালো সংবাদ এসেছে, মাকে সালাম করে দোয়া নিবি না? আমি মাকে সালাম করলাম না, ভ্রান্তিকে প্রশ্রয় দিলাম না। ফুপু মাকে বললেন, খোকন লজ্জা পাচ্ছে, সালাম করবে না, তুমি বিনা সালামেই ছেলের জন্য দোয়া করো। মা আমার জন্য দোয়া করলেন। নফল নামাজ পড়ে আল্লাহর কাছে অসীম শুকরিয়া জানিয়ে 3য় দিনের দিন মারা গেলেন। মৃত্যুর সময়ও সেই তুচ্ছ কাগজ ছিল তার হাতে। কিছু কিছু মানুষ বিচিত্র ভাগ্য নিয়ে পৃথিবীতে আসে। আমার ভাগ্য হচ্ছে আমি কখনো প্রিয়জনদের প্রত্যাশা পূরণ করতে পারবো না। তোমার চেয়ে প্রিয়জন আমার কে আছে? তোমার প্রত্যাশা যে আমি পূরণ করতে পারবো না, তা আমি ধরে নিয়ে জীবন শুরু করেছি। তুমি সম্প্রতি যে অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছ,
সেই অস্থিরতা এবং সেই অস্থিরতার কারণ আমার অজানা নয়। তোমার এই প্রচণ্ড দুঃসময়ে আমি তোমার পাশে দাঁড়াতে পারছি না, কারণ কিছু কিছু যন্ত্রণা আছে যা একা বহন করতে হয় এবং যন্ত্রণা জয়ের পথ বের করতে হয়। নাইলা, আমার একমাত্র শুভ কামনা তুমি তোমার যন্ত্রণা মুক্তির পথ নিজেই বের করবে। তোমাকে শুধু এই আশ্বাস দিতে চাচ্ছি, তুমি যে পথই বেছে নাও আমার তাতে সমর্থন থাকবে। সেই পথ যদি আমার জন্য তীব্র কষ্ট ও গ্লানির হয়, তাতেও ক্ষতি নেই। শুধু তুমি ভালো থেকো, তুমি কষ্ট পেও না। আমি এখানে ভালোই আছি। বাবা যে স্কুলে চাকরি করতেন, আমি সেখানেই চাকরি পেয়েছি। বেতন সামান্য, তবে এতেই চলে যাবে। পৃথিবীর কাছে আমার দাবি সামান্যই। নাইলা, আমি আর শহরে ফিরে যাব না, এখানেই থাকবো। আমার জন্য এই ভালো। অফিসের চাকরি আমাকে দিয়ে হবে না। ওই রাতে গান শিখতে না পারার যে কষ্টের কথা তুমি বলেছ, তাতে আমিও খুব কষ্ট পেয়েছি। তোমার অপূর্ব গানের গলার কথা আমি যে জানি না তা না। বাবুকে ঘুম পাড়ানোর জন্য তুমি গুনগুন করে গান করতে, আমি মুগ্ধ হয়ে শুনতাম। এই সুরের পেছনে দুঃখজনক ব্যাপারটা জানতাম না। নাইলা, তুমি দুঃখ করো না। তোমার গলায় যে সুর আছে তা পরম করুণাময় দিয়ে পাঠিয়েছেন। এটা তার উপহার। কাজেই আমার দৃঢ় বিশ্বাস তিনি এই সুর রক্ষা করবেন। এটা তার রক্ষা করার দায়িত্ব তারই। তুমি ভালো থেকো। পুনশ্চ, আমি কি চিঠিটা গুছিয়ে লিখতে পারলাম? তুমি বোধহয় জানো না, আলম রেশমার কাছে যে কটি চিঠি লিখেছে তার সবই আমার লেখা। ও শুধু কপি করেছে। এটাও একটা মজার কোইন্সিডেন্স। নাইলা সারা বিকেলে শুয়ে রইল। সন্ধ্যার আগে আগে পানি গরম করে গোসল করল। তার নতুন ফ্রেঞ্চ শিফন পরতে ইচ্ছা করছে। জাহানারা বললেন, সন্ধ্যাবেলা তো সাজগোজ করছিস কেন রে? নাইলা বলল, সাজগোজে কি দেখলে? শাড়িটা বদলাচ্ছি। সন্ধ্যাবেলা শাড়ি বদলাবি কেন? সন্ধ্যাবেলা শাড়ি বদলানো খুব অলক্ষণ। হোক অলক্ষণ। নাইলা শাড়ি বদলালো। বিয়েতে সে রূপার এক সেট গয়না পেয়েছিল। না ব্যবহারে সে গয়নায় কালো কালো ছোপ পড়েছে। নাইলা সে গয়না বের করে তেঁতুল দিয়ে ঘষে ঘষে দাগ তুলল। সাদা শাড়ির সঙ্গে রূপার গয়না খুব মানাবে। কাজলদানি ফেলে এসেছে। চোখে কাজল তো দিতেই হবে। কাঁঠালের পাতা পাওয়া গেলে কাঁঠাল পাতাটার উল্টা দিকে তেল মাখিয়ে কাজল বানানো যেত। জাহানারা বললেন, নাইলা, তুই কি কোথাও যাচ্ছিস? হুম। কোথায়? হোটেল শেরাটনে। তুমি আমাকে কাজল বানিয়ে দাও তো মা, কাজল পরব। তোর ভঙ্গি যেন কেমন কেমন লাগছে। ভর সন্ধ্যায় তুই কোথায় যাবি? নাইলা হাসল। আলম অবাক হয়ে বলল, আরে তুমি? নাইলা হাসতে হাসতে বলল, আমাকে কেমন লাগছে আগে বলুন। সুন্দর, অসম্ভব সুন্দর। সাদা শাড়ি পরে আছি, বিধবার মতো লাগছে না তো? তোমাকে শ্বেতপরীর মতো লাগছে। এত সুন্দর সাজ করা কোনো মেয়ে আমি জীবনে দেখিনি। আর কোনোদিন দেখবেনও না। আমি চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছ? আপনার বন্ধুর কাছে। চাকরি টাকরি গিয়ে ওর একাকার অবস্থা। দেশের বাড়ি চলে গেছে। ওখানে গ্রামের স্কুলে মাস্টারি করবে। আলম বিস্মিত হয়ে বলল, তুমি সেখানে যাচ্ছ? হুম। জঙ্গলে পড়ে থাকবে? নালা হাসতে হাসতে বলল, কি আর করা, আমি আপনার কাছে বিশেষ কাজে এসেছি। কাজটা কি? আপনি আমাকে ঢাকা রেল স্টেশনে পৌঁছে দেবেন এবং একটা ফার্স্ট ক্লাসের টিকিট কেটে দেবেন। আমার কাছে টাকা নেই। তুমি একা একা যাবে? হ্যাঁ, একা একা যাব এবং শেষ রাতে আপনার বন্ধুকে ঘুম থেকে ডেকে তুলে চমকে দেব। বলো কি? আপনাকে আরেকটা কাজ করতে হবে। আমার মার বাসায় গিয়ে আমি যে নেত্রকোনা যাচ্ছি এ খবরটা দিতে হবে। মা কিছু জানেন না। অবশ্যই ওনাকে আমি খবর দেব। আর নুরুকে বলবেন সে যেন বাবুকে এবং আমাদের জিনিসপত্র নেত্রকোনায় পৌঁছে দেয়। আচ্ছা, আর কি আদেশ? আদেশ হচ্ছে দেরি না করে অরুণাকে বিয়ে করুন। এরকম মেয়ে পাবেন না। আদেশ পালিত হবে। তাহলে চলুন, রওনা হওয়া যাক। ট্রেনের বেশি দেরি নেই। ট্রেন ছেড়ে দিয়েছে। প্রথম শ্রেণীর একটা কামরায় নালা একা।
সে জানালা দিয়ে মুখ বের করে আছে। আলম বলল, একা একা যেতে ভয় লাগছে না তো? নায়লা বলল, একা কোথায়, ট্রেন ভর্তি যাত্রী। নায়লা হাসল। আলম চলন্ত ট্রেনের সঙ্গে সঙ্গে আসছে। একসময় সে থমকে দাঁড়িয়ে গিয়ে বলল, নায়লা ভাবি, তুমি ভালো থেকো। অনেকদিন পর আলম তাকে ভাবি ডাকলো। নায়লা হাত নাড়ছে। তার সাদা শাড়ি উড়ছে পতপত করে। নায়লার মনে হচ্ছে সমস্ত দুঃসময়, সমস্ত গ্লানি ও হতাশা পেছনে ফেলে এই ট্রেন তাকে নতুন কোথাও নিয়ে যাচ্ছে। ট্রেন যেন এগুচ্ছে মায়াময় কোনো ছায়াবিধির দিকে। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস ছায়াবিধি। আজ ছিল শেষ পর্ব। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশেপাশে যারা আছেন তাদের সবাইকে বলবেন। নতুন আরও কোনো গল্প নিয়ে হাজির হব। ভালো থাকবেন। ধন্যবাদ।